নমস্কার। ডাকবাক্সের আরেকটি নতুন পর্বে আপনাদের জানাই স্বাগত। আজকে রয়েছে চিঠি জগদীশচন্দ্র বসুকে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা অনেকেই হয়তো জানি অথবা জানি না, জগদীশচন্দ্র বসুর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অন্তরের গভীর সংযোগ ছিল এবং বিদেশে যখন তিনি গবেষণারত ছিলেন সেই সময় একজন বাঙালি হিসেবে তার পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। এবং তার গবেষণা যখন বিদেশে অর্থের কারণে স্তব্ধ হতে বসেছে, সেই সময় রবীন্দ্রনাথ কিন্তু ত্রিপুরার রাজার সহায়তায় তাকে সম্পূর্ণ আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। তার লেখা বিভিন্ন চিঠি পাঠ করলে প্রত্যেকটি চিঠিতেই কিছু না কিছুভাবে এই তথ্য উঠে আসে। যেখানে আজকের জায়গায় দাঁড়িয়ে একজন বাঙালি আরেকজন বাঙালির উন্নতির পথে অন্তরায় হওয়ার কথাই ভাবে, সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার কথা ভাবে না, সেখানে সেই সময়ে 1902 এই সময়ের কথা রবীন্দ্রনাথ ঠাকুরের যে সহায়তা আচার্য জগদীশচন্দ্র বসু পেয়েছিলেন তার বিজ্ঞানী হয়ে ওঠার জীবনে, এটি বোধহয় অনেকটা অংশেই অবদান রাখে। আজকে চিঠিটি কিন্তু অত্যন্ত আন্তরিক একটি চিঠি, যার মধ্যে আমরা তাদের ভালোবাসার সম্পর্কের কথাই হয়তো পাবো। আসুন চিঠিটি পাঠ করি। লিখছেন, এটা 1902 সালের 20 জুনের লেখা, বাংলা 6 আষাঢ় 1309। চিঠিটি শান্তিনিকেতন বোলপুর থেকে লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বন্ধু, আষাঢ় আসিয়াছে, কিন্তু আষাঢ়ের সেই চিরন্তন নব ঘনঘটা এবার এখনো দেখা দিল না। আমরা সেই জন্যেই হাঁ করিয়া চাহিয়া আছি। এখানে চারিদিকে অবারিত প্রান্তর, কোথাও দৃষ্টির কোনো বাধা নাই। মেঘের লীলাস্থল এমন আর নাই। এইখানেই জয়দেব বিপুল ছন্দে তমাল বনে বর্ষা রাত্রির বর্ণনা লিখিয়াছিলেন। এখান হতেই জয়দেবের জন্মভূমি 6 ক্রোশ। চণ্ডীদাসের জন্মভূমিও অধিক দূরে নয়। এই জায়গায় ঘন বর্ষার সময় একবার তোমাকে গ্রেফতার করিতে পারিলে চমৎকার হয়। এক এক সময় বিদ্যুতের মতো আমার মনে হয়, যেসব কাজকে আমরা অত্যন্ত বেশি মনে করি, বক্তৃতা করি, লিখি, হাঁসফাঁস করিয়া বেড়াই, দেশ উদ্ধার করিবার ফিকির করি, এ সমস্তই বাজে কাজ। জীবনটা ইহাতে কেবল খণ্ডিত, বিচ্ছিন্ন, অসম্পূর্ণ হইয়া যায়। প্রেমই নিত্য, শান্তি চিরন্তন, দুঃখ এই যে মানুষকে ক্ষণিক ক্ষোভ, সাময়িক অশান্তি কাটাইয়া এই নিত্য পরিণামের দিকে অগ্রসর হইতে হয়। এমনি করিতে করিতেই জীবনটা কাটিয়া যায়। তখন কোথায় তুমি, কোথায় আমি? সম্পূর্ণতা কেবল মরীচিকার মতো আগে আগে চলে, তাহার পথের আর শেষ নাই। এমন করিয়া কে আমাদিগকে কেবলই টানিয়া চলিয়াছে। এক একবার ইচ্ছা করে বিদ্রোহ করি, সব কাজকর্ম ফেলিয়া মুখোমুখি করিয়া বসি, হৃদয়টাকে পূর্ণ করিয়া তুলি। কিন্তু পথের আহ্বান তখন আসে, যখন আসে তখন লক্ষ্মী ছাড়া আর বসিয়া থাকিতে পারে না। আবার দৌড়, আবার দৌড়, একটা পাকের মধ্যে পড়িয়া গেছি। সমস্ত বিশ্ব জগৎটা একটা পাক, কেবলই ঘুরিতেছে। ঘোড়াই যেন তার পরিণাম, মানব লোকও একটা পাক, কেবলই ঘুরিয়া চলিতেছে। তাহার পরিণাম কোথায়? এই জন্যই ভগবান বুদ্ধ ব্যাকুল হইয়া এই পাক হইতে কোনো মতে বাহির হইবার জন্য এত চেষ্টা করিয়াছিলেন। সমস্ত মানুষ বাহির না হইলে একজনের বাহির হইবার জো নাই। জন্ম জন্মান্তরের মধ্য দিয়ে এই মানব ঘূর্ণিতে ঘুরিয়া মরিতে হয়। তোমাদের বিজ্ঞানের মতে আকাশের এক জায়গায় পাক খাইয়া জগৎ অগণ্য গ্রহ তারাই ঝলকিয়া উঠিয়াছে। কোন কোন পণ্ডিত এইরূপ বলে না? এই পাকের মধ্যে অগণ্য চক্র, নক্ষত্র চক্র, সৌরচক্র, গ্রহচক্র, জীবচক্র, এই পাকের বাহিরেই স্থির শান্তি।
প্রাণটা সেইখানকার জন্য 2 হাত বাড়ায়, কিন্তু ভীষণ জগতের টান তাহাকে আপনার অনন্ত ঘূর্ণায় বারবার টানিয়া লয়। প্রেমে যেন এই পাকের মধ্যেও একটুখানি স্থিতি ও পরিপূর্ণতার আভাস পাওয়া যায়। 2টি হৃদয় মুখোমুখি করিয়া বসিলে জগৎচক্রের ঘর ঘর শব্দ কিছুক্ষণের জন্য যেন শোনা যায় না। তখন লাভ ক্ষতি, সুখ দুঃখ, পাপ পুণ্য, জয় পরাজয়ের তোলপাড়া কিছুক্ষণের জন্য ভুলিয়া থাকা যায়। কিন্তু তোমার বিজ্ঞান দিগ্বিজয় যাত্রার সময় এই সকল কবির ক্রন্দন ঠিক নহে। এখন জয় ভেরির বাদ্যই বাদ্য, এখন হৃদয়ের কথা হৃদয়ের মধ্যেই থাক। তুমি জার্মানি আমেরিকায় তোমার জয় পতাকা নিক্ষাত করিয়া আসিও, তাড়াতাড়ি করিও না। আমি বোধ হয় 2-1 মাসের মধ্যেই তোমাকে কিছু সাহায্য করিতে পারিব। একটু আগেই আমি যেটা বলছিলাম অর্থের সাহায্যের কথাই মনে হয় এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। তাহার ব্যবস্থা করিতেছি। এখন আমরা তোমাকে কাছে ডাকিব না, আগে তোমার কাজ সারিয়া আইসো, তাহার পরে দীর্ঘ সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়া কেদারা টানিয়া বসা যাইবে। আমার শান্তিনিকেতনের বিদ্যালয়ে একটি জাপানি ছাত্র সংস্কৃত শিখিবার জন্য আসিয়াছে। ছেলেটি বড় ভালো, সে বেশ আপনার লোক হইয়া আসিয়াছে। তোমার বন্ধু মীরা প্রত্যহ তাহাকে 1 পেয়ালা ফুল দিয়া বশ করিয়া লইয়াছে। তাহার কাছ হইতে 2-1টা করিয়া জাপানি কথাও শিখিয়া লইতেছি। ইহা যদি তোমার আশঙ্কার বিষয় বলিয়া মনে হয়, তবে ইহার যথাবিহিত করিও। এখানে যে জাপানি ছাত্রটির কথা বলা হয়েছে তিনি শিতোকু হরি সান। ওকাকুরার মাধ্যমে তিনি শান্তিনিকেতনের আশ্রমে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন সংস্কৃত শিক্ষা করার জন্য, এবং যখন তিনি ভারতে আসেন সেই ছাত্র প্রথমে না সংস্কৃত না ইংরাজি কিছুই জানতেন না। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ উদ্যোগে এবং সহযোগিতায় তার প্রতি আলাদা একটা গুরুত্ব দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার সংস্কৃত এবং ইংরাজি শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন। কে জানেন এই সুতোকু হরিসান? তিনি আর কেউ নন, তিনি অমর সিংহের সংস্কৃত অমর কোষকে জাপানি ভাষায় অনুবাদ করেছিলেন। এবং খুব দুর্ভাগ্যের বিষয় 1903 সালে তিনি পাঞ্জাব প্রদেশে একটি দুর্ঘটনায় মারা যান। খুব স্বল্প আয়ু নিয়ে এসেছিলেন এই প্রতিভাধারী ছেলেটি। এখানে যে মীরার কথা বলা হয়েছে, যে তাকে ফুল দিয়ে বশ করছিল, সেই মীরা হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ কন্যা। অপূর্ব এই চিঠি মধ্যে দিয়ে একটা জিনিস খুব ভালো করে প্রকাশ পায়, যে জগদীশচন্দ্র বসু এবং রবীন্দ্রনাথ একে অপরের অন্তরে যেন লতায় পাতায় জড়িয়েছিলেন। জগদীশচন্দ্র বসুর স্ত্রী অবলা বসু রামানন্দ চট্টোপাধ্যায়কে একটি চিঠিতে লিখেছিলেন যে আজও তিনি জীবনের শেষ বছর, জগদীশচন্দ্র বসুর মৃত্যুর শেষ বছরেও তিনি যখন ঘুমোতে যেতেন তখন রবীন্দ্রনাথ ঠাকুরের স্বকণ্ঠে উচ্চারিত কবিতা আজই হতে 100 বর্ষ পরে প্রতিদিন তিনি শুনতেন। এই হলো তাদের হৃদয়ের সখ্যতা, এই হলো তাদের ভালোবাসা, লতায় পাতায় জড়িয়ে থাকা। কেমন লাগলো আজকের এই চিঠি? অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের উত্তর, আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানলে আমার ভীষণ ভালো লাগে, আমিও উৎসাহিত হই, আর মনে হয় আরো নতুন নতুন কিছু কাজ করি আপনাদের জন্য। ভালো থাকবেন সকলে। আজ এই পর্যন্তই থাক, আজ তবে আসি।